হ্যাকাথন শুনলেই মনে হতে পারে যেটা শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য একটা হ্যাকাথন, কিন্তু এআই হ্যাকাথন 2025-এ আমাদের উদ্দেশ্য হচ্ছে টেক সেক্টরের এবং নন টেক সেক্টরের স্টুডেন্টদের সবাইকেই এআই টুল ব্যবহারের ব্যাপারে আরও আগ্রহী করে তোলা এবং এথিক্যালি রেসপন্সিবল এআই সলিউশন তৈরি করার ব্যাপারে তাদের অ্যাওয়ারনেসটাকে আরও গ্রো করা। তাই এই কম্পিটিশনটা এতটা কঠিন না যতটা শুনলে মনে হয়। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে, যারা পার্টিসিপেট করতে চাচ্ছি, ফার্স্ট রাউন্ডে প্রজেক্ট প্ল্যানটা তৈরি করতে এআই এর সাহায্য নিতে পারি, এবং সেটা দেখার পরে আশা করি সবার মধ্যেই ভয়টা কমে যাবে। যারা যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই আসলে। জিনিসটা জাস্ট হচ্ছে 5-6 ঘন্টা দিলে একটা টিম হিসেবে অনেক সুন্দর একটা রিপোর্ট তৈরি হয়ে যাবে, অ্যান্ড মেবি সাম অফ ইউ উইল বি অ্যামেজড দ্যাট how quickly you can create these kind of amazing reports using just simple tools. I mean, not so simple, but using tools like ChatGPT and Perplexity. সো এখন আমরা এই ভিডিওর ফার্স্ট রাউন্ডের যে সাবমিশন ডকুমেন্ট আছে সেটার একটা টেমপ্লেট রেডি করা আছে, যেটা ডিসকর্ড গ্রুপে গেলে আপনারা পেয়ে যাবেন। সেই ডকুমেন্টটাতে কি কি পাওয়া যাচ্ছে এবং সেখানে আমরা কি কিভাবে ইনফরমেশন ফিল আপ করবো সেই ব্যাপারে বিস্তারিত জানবো এই ভিডিওতে। Alright, now let's take a look at the hackathon submission template for round 1. তো আমরা এই প্রজেক্ট প্ল্যানে প্রথমে কভার পেজের যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। এরপরে ট্যাবে আসলে দেখা যাবে ইনস্ট্রাকশনস। এখানে ডিটেইলে আমরা লিখে দিয়েছি সব কিছু। কুইকলি যদি আমরা গো থ্রু করি, বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করার ব্যাপারে বলা হয়েছে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা ওয়ার্ড আমরা রিভিউ করে দেখি, কারণ এআই হ্যালুসিনেশন যেটাকে বলা হয়, যে এআই যখন মাঝে মাঝে কিছু র্যান্ডোমাইজড অ্যান্সার তৈরি করে বা ইন্টারনাল তার থট প্রসেসিংয়ের সময় সে কিছু রিয়েলিটিকে ডিস্টোর্ট করে হ্যালুসিনেট করে, অর্থাৎ রেজাল্ট হিসেবে যে তথ্যগুলো আসে সেগুলো আমাদের রিয়েলিটির সাথে ম্যাচ করে না, সোজা বাংলায় বললে ভুল করে। সো এই ভুলগুলো অবশ্যই খেয়াল করতে হবে। ইভ্যালুয়েশনের সময় যদি এই ধরনের ভুল দেখা যায় তাহলে সেই কোম্পানিকে, দুঃখিত, তাহলে সেই টিমের মার্ক অনেক কমিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই যদি কোম্পানি ওয়ার্ডটা যেহেতু মুখে চলে আসলো, কোনো কোম্পানির হয়ে কাজ করার সময় যদি এআই হ্যালুসিনেশনের কারণে কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এআইকে কেউ দোষ দিবে না, যে এমপ্লয়ি কাজ করছিলেন তাকেই দোষ দেওয়া হবে। সো বি ভেরি কেয়ারফুল when you are working with AI tools. You must pay attention to review every word. তারপরে আমরা যেটা বলেছি যে জেনারিক এআই জেনারেটেড রেসপন্সগুলোকে অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ এআইকে বিশেষ করে ফ্রি ভার্সন অফ চ্যাট জিপিটি ইউজ করার সময় তাকে যখন কিছু প্রম্পট দেওয়া হয় বা কিছু করতে বলা হয় তখন তার অনেক টাইম লাগে, এবং সেই টাইমের পাশাপাশি সে যে অ্যান্সারটা দেয় বেশ জেনারিক একটা অ্যান্সার চলে আসে। এই অ্যান্সারটাকে ডক ফাইলে কপি করে তারপরে আরও স্পেসিফাই করা যায়, অথবা এই অ্যান্সারটাকে পারপ্লেক্সিটিতে নিয়ে আবার সেখানে আরেকটু তাকে ডেটা দিয়ে আরেকটু সমৃদ্ধ করে তারপর সেই তথ্যটাকে আবার ফেরত নিয়ে আসা যায় ওয়ার্ড ফাইলটাতে। সো প্রথমেই এই টেমপ্লেটটা পাওয়ার পরই এটার একটা কপি করে ফেলুন, তারপরে এই ডকেই কাজ করুন। আর যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ড ভালো লাগে বা আপনার টিম মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে চায় তাহলে এই সেম স্ট্রাকচার ফলো করে সেখানে কাজটা করুন। অবশ্যই একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করবেন, আর যখন সাবমিট করবেন গুগল ডক হোক কিংবা ওয়ার্ড হোক, পিডিএফে সাবমিট করবেন না, ডক ফাইল কিংবা ওয়ার্ড ফাইলে করলে যেটা সুবিধা হবে যে আমাদের যারা ইভ্যালুয়েটর এবং রিভিউয়ার থাকবেন তারা কমেন্ট করতে পারবেন এবং তাদের জন্য বিভিন্নভাবে এটাকে রিভিউ করা ইজি হবে। এরপরে আমরা কিছু রেকমেন্ডেড ওয়েজ দিয়ে দিয়েছি, সেখানে আপনারা পড়লেই দেখতে পারবেন যে ধাপে ধাপে আপনি যখন এই ডকুমেন্ট প্ল্যানটা ক্রিয়েট করতে চাচ্ছেন এবং এই হ্যাকাথনের ফার্স্ট রাউন্ডে আপনার সাবমিশনটা রেডি করতে যাচ্ছেন কি করতে হবে। প্রথমেই পারপ্লেক্সিটি দিয়ে আপনি ন্যাশনাল প্রবলেম রিসার্চ করতে পারেন। এরপরে যেই প্রবলেমটা আপনার টিমের মনে হবে যে এটা আপনাদের সলভ করার ইচ্ছা অনেক বেশি, কিংবা এটা সলভ করার জন্যে আপনাদের ক্যাপাসিটি বেশি, কিংবা এটা সলভ করলে এই হ্যাকাথনে জেতার প্রবাবিলিটি বেড়ে যাবে, তখন সেই প্রবলেমটা পিক করলেন এবং চ্যাট জিপিটি দিয়ে সেটাকে ফার্দার অ্যানালাইজ করলেন। যদি আপনি আরও অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করতে চান তাহলে সেই অ্যানালিসিসটাকেই পারপ্লেক্সিটিতে নিয়ে
কোয়েশ্চেন করতে পারেন যে এই প্রবলেমের সলিউশন অন্যান্য দেশে কিভাবে করা হয়েছে বা হচ্ছে। আমরা যে প্রম্পটগুলো দিয়েছি এগুলোকেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সরাসরি। তো এখান থেকে যে ইনফরমেশনগুলো এতক্ষণ আপনি পেলেন এগুলোকে নিয়ে একটা ফার্স্ট ড্রাফট রেডি করে ফেলেন। এবং ফার্স্ট ড্রাফট বলতে আমরা বোঝাচ্ছি প্রত্যেকটা যে সেক্টর আছে সেই সেক্টরে আপনার ইনফরমেশন দিবেন। যারা এই ধরনের রিপোর্ট আগে বানিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আর বাকিদের জন্য বলে দিচ্ছি যে এক্সিকিউটিভ সামারিটা সবার শেষে লিখবেন। সো শুরু করবেন প্রবলেম সামারি থেকে। এখানে আমরা লিখে দিয়েছি কিছু কোয়েশ্চেনের কথা। এই পয়েন্টগুলোও কিন্তু আপনি প্রম্পট হিসেবে চ্যাট জিপিটিকে দিতে পারেন। তখন যেটা হবে চ্যাট জিপিটি আপনাকে কিছু অ্যান্সার দিবে, সেগুলোকে আপনি আপনার টিমের সাথে আলোচনা করে একটু মডিফাই করে নিয়ে আসবেন প্রবলেম সামারিতে। স্টেক হোল্ডার অ্যানালিসিসে যদি আমরা আসি, এখানে আমরা একটু বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা যদি আমাদের রুব্রিক বা জাজিং ক্রাইটেরিয়াতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেক হোল্ডার অ্যানালিসিসে 30% মার্কস থাকছে। তাই এই পার্টটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। এখানে কি স্টেক হোল্ডার্স আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কারা এই সমস্যাটার সাথে জড়িত কিংবা এই সমস্যাটার দ্বারা কাদের জীবনে সবচাইতে বেশি ইম্প্যাক্ট হচ্ছে। তারপরে সেই স্টেক হোল্ডারদের রোল, তাদের ইন্টারেস্ট, তাদের ইনফ্লুয়েন্স, এই বিষয়গুলো নিয়ে এই টেবিলটা ফিল আপ করতে হবে। এই কাজটাও আপনি চ্যাট জিপিটিকে দিয়ে বলতে পারেন যে এই স্টেক হোল্ডারকে আমি আইডেন্টিফাই করেছি, এখন তুমি আমাকে এই ইনফরমেশন অনুযায়ী একটা টেবিল বানিয়ে দাও। সো আপনি জাস্ট কপি করে পেস্ট করে চ্যাট জিপিটিতে দিলেই কাজটা হয়ে যাবে। তারপরে সেটাকে পড়ে দেখে আবার এনে কপি পেস্ট করবে, এডিট করে এই পার্টটা আপনি কমপ্লিট করলেন। এরপর সেখান থেকে কি কি কনসিডারেশন হতে পারে এথিক্যালি সেটার ব্যাপারেও আমরা বলে দিয়েছি যে 50 ওয়ার্ড ম্যাক্স। আবারও সেই একই প্রসেস, আপনারা চাইলে নিজেরাও রিভিউ করে লিখে দিতে পারেন অথবা চ্যাট জিপিটি থেকে কাজটা করিয়ে আবার এখানে নিয়ে এসে এডিট করে নিতে পারেন। আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি যেখানে কি এথিক্যাল কনসিডারেশন সম্পর্কে বলা হয়েছে। সেই ভিডিও দেখেও আপনার এথিক্যাল কনসিডারেশন সম্পর্কে ধারণা তৈরি করে নিন, যাতে করে এই পার্টে আপনার অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং জাজেসদের কাছে সেটা গ্রহণযোগ্য হয়। আরও একটা বিষয় হচ্ছে, যখন আপনি কি কনসিডারেশন লিখছেন তখন অনেক ধরনের কনসিডারেশন লেখার দরকার নেই। এমন 5টি বিষয় নিয়ে লিখুন যেগুলো আপনার যে প্ল্যান আছে সেটাকে সাকসেসফুল করার জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোর মধ্যে থাকে। যদি বাড়তি কিছু চলেও আসে, ধরুন এমন হতে পারে যে আপনার কাছে 7-8টা আইডিয়া চলে এসছে, তাহলে সেখান থেকে বেস্ট 5টা চুজ করবেন। নেক্সট আমরা আসছি সলিউশনে। তো বাই দিস পয়েন্ট আপনার কাছে অলরেডি কিছু তথ্য চলে এসেছে। এগুলোকে আবারও কপি পেস্ট করে যদি আপনি চ্যাট জিপিটি বা ডিপসিকও হতে পারে, আমরা চ্যাট জিপিটি আর পারপ্লেক্সিটি বলছিলাম, বা ডিপসিক ও আরেকটা অপশন, সেখানে আপনি দিয়ে তথ্যগুলো দিলেন, সেখানে তথ্যগুলোকে দিয়ে তারপর আপনি সলিউশন চাইতে পারেন। এবং আবারও বলছি যে এই প্রম্পটগুলো ব্যবহার করতে পারেন। প্রম্পটগুলোকে আরও মডিফাই করে আপনার যেভাবে লাগে সেভাবেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে এসে আপনি আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করে দিন। নেক্সট আসছে রিস্ক ম্যানেজমেন্ট। এটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। দেখবেন যে রিস্ক ম্যানেজমেন্টে আছে 15%। বাই দ্য ওয়ে, যেহেতু আমরা এই পার্টে চলে এসেছি, আর একটু বলি যে স্কোপ অ্যান্ড স্কেলেও কিন্তু 25%, যেটা আপনি যে প্রবলেমটা চুজ করছেন সেটার সাথে কানেক্টেড। সো এখানেও একটু খেয়াল করে দেখবেন। তো ফেরত চলে আসছি এখন রিস্ক ম্যানেজমেন্টে। যে কোনো প্রজেক্ট বা যে কোনো প্ল্যান যখন বাস্তবায়ন করতে যাওয়া হয় তখন অনেক চ্যালেঞ্জ আসে। তার মধ্যে কিছু চ্যালেঞ্জ থাকে যেই চ্যালেঞ্জগুলোকে ঠিকমতো অ্যাড্রেস না করা হলে প্রজেক্টটা ফেল করবে, আর সেগুলোকেই আমরা রিস্ক হিসেবে দেখি। তবে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় পজিটিভ রিস্কও আছে। যে পজিটিভ রিস্কগুলো আমরা যদি খেয়ালে রাখি তাহলে আমরা আমাদের প্রজেক্ট চলার সময় ওই পার্টিকুলার রিস্কটা যদি ঘটে যায় সেখান থেকে বেনিফিটও পাবো। তবে বোঝার সুবিধার জন্য আমরা এই কম্পিটিশনে পজিটিভ রিস্ক নিয়ে ভাবছি না, আপনি শুধু নেগেটিভ রিস্ক নিয়েই ভাবুন। এবং আইডেন্টিফাইং রিস্ক এই স্টেপে
আপনার প্ল্যানটাকে এবং এই সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কী কী রিস্ক হতে পারে সেগুলোকে অ্যানালাইজ করে প্রেজেন্ট করুন, এবং তারপর আসছে সবচেয়ে মজার জায়গা রিস্ক ম্যানেজমেন্টে, যে রিস্ক যদি হয় কিভাবে সেই রিস্কটাকে আমরা সরিয়ে দেব, সেটাকে বলা হচ্ছে মিটিগেশন। এবং তারপরে একটু মাথা খাটিয়ে দেখুন যে মিটিগেশনে কারা কারা হেল্প করবে বা করতে পারে। এই মিটিগেশনে কারা হেল্প করবে সেটা দেখার জন্য আবার আপনাকে একটু যেতে হবে স্টেক হোল্ডার অ্যানালাইসিসে। তো সেই পার্টটাও যখন হয়ে যাবে, তারপরে আমরা আরেকবার আপনার কাছে এথিক্যাল কনসিডারেশন জানতে চাই, যে এতক্ষণ যে আপনি রিস্কগুলো নিয়ে চিন্তাভাবনা করলেন সেটার কারণে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে এথিক্যালি আসতে পারে। নেক্সট, আপনার যে প্রজেক্ট প্ল্যানটি আছে সেটাকে কিভাবে আপনি ডিটেল করে ফেলতে পারেন এবং কিভাবে ডিটেল করে মাইলস্টোনগুলো বের করতে পারেন এবং ডেলিভারেবলসগুলো বের করতে পারেন, সেটাই আমরা এখানে জানতে চাচ্ছি। মাইলস্টোন আসলে একটা প্রজেক্টের সেই মূল স্তম্ভগুলি, যে স্তম্ভগুলি যদি ঠিকঠাক মতো বসানো হয় তাহলে প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। মাইলস্টোন বের করার ক্ষেত্রেও চ্যাটজিপিটি আপনাকে সহায়তা করতে পারবে বা ডিপসিকও সহায়তা করতে পারবে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো যে আমরা অনেক লম্বা, অনেক বেশি ইনফরমেশন ওভারলোড হওয়ার মতো মাইলস্টোন কিংবা টাইমলাইন চাচ্ছি না। আমরা অত্যন্ত সুন্দরভাবে কালার কোড করে গ্যান্ট চার্ট করা, হাইলি ডিটেলড গ্যান্ট চার্টও এই পর্যায়ে চাচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি আপনি লজিক অ্যাপ্লাই করেছেন কিনা এবং টাইমলাইনটা নিয়ে আপনি রিয়েলিস্টিক্যালি ভেবেছেন কিনা, এই জিনিসটা দেখতে। এইটুকু থাকলেই কাজ হয়ে গেছে। বাজেটিংয়ের ক্ষেত্রেও তাই, আমরা অত্যন্ত ডিটেইলড বাজেট চাচ্ছি না, তবে একটা রিয়েলিস্টিক এবং প্র্যাকটিক্যাল বাজেট সম্পর্কে জানতে চাচ্ছি, যে আপনার প্ল্যানটা আসলে কতটুকু বাজেট চায় সেটার ব্যাপারে আপনি ভেবেছেন কিনা। এটুকু আমাদের সামনে দেখাতে পারলেই জব ওয়েল ডান। তো আমরা প্রবলেম সামারির ক্ষেত্রে এবং ইম্প্যাক্টের ক্ষেত্রে কাছাকাছি জায়গায় কাজ করছি, যে প্রবলেমটার সলিউশন করলে টোটাল বেনিফিট কী কী হতে পারে এবং ইম্প্যাক্ট কত বড় হতে পারে সেই বিষয়ে এই ইম্প্যাক্টে আপনাকে লিখে জানাতে হবে। এবং এটাও সে একই কথা, যে চ্যাটজিপিটি অথবা ডিপসিক দিয়ে আপনি অ্যানালাইসিস করে আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার টিম মেম্বারদের সাথে আলোচনা করে তারপরে এই পার্টিকুলার পার্টটা ফিল আপ করে ফেলতে পারবেন। যে কোনো বিজনেস রিপোর্ট যখন তৈরি করা হয়, অ্যাপেন্ডিক্স একটা ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যাপেন্ডিক্সে থাকে সেই সব সাপোর্টিং ডেটা যেগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন তথ্য রিপোর্টে তৈরি করে দেওয়া হয়েছে। তো অ্যাপেন্ডিক্সে আপনি কি রাখবেন সেটা একেবারেই আপনার উপর। আপনি এখানে কতটা ডিটেইলে যাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে আপনি রিপোর্টে কি কি দেখিয়েছেন এই পর্যন্ত, এবং এই ক্ষেত্রে আমরা আপনাকে যথেষ্ট ফ্রিডম দিচ্ছি। আর আমরা অনেক বেশি পরিমাণে অ্যাপেন্ডিক্সও এক্সপেক্ট করছি না। তবে যদি আপনার অ্যাপেন্ডিক্সটা লজিক্যাল হয় এবং আপনার যে সলিউশনটা সেটা প্র্যাকটিক্যাল হয়, অর্থাৎ আমাদের কাছে আমাদের যে ইভ্যালুয়েটিং টিম থাকবে, সেই ইভ্যালুয়েটিং টিম যখন দেখবে যে আপনি যথেষ্ট পরিমাণে চিন্তাভাবনা করে এটা বসিয়েছেন, তখন আপনার সুযোগ থাকবে 5% বোনাস মার্কস পাওয়ার। তাই অ্যাপেন্ডিক্সে একটু মাথা খাটিয়ে ভাববেন যে কি কি দেয়া যেতে পারে। এবং এটা যারা শুরুতেই দেখছেন, কাজ শুরু করার আগে এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য এটা বেটার যে আপনারা বুঝে গেলেন যে যখন আপনারা প্রত্যেকটা স্টেজে কাজ করছেন তখন একটু একটু করে কিছু রেফারেন্স বা অ্যাপেন্ডিক্স ম্যাটেরিয়াল আপনারা নিয়ে আসলেন। আমরা এখানে আরও কিছু তথ্য দিয়ে দিয়েছি যেগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি চাওয়া হচ্ছে। তো এই পুরো অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার জন্য আপনার খুব বেশি হলে কয়েক ঘন্টা সময় লাগবে আপনার টিমের সাথে। এমনকি কেউ যদি একটু ডেডিকেটেড হন, তিনি একা বসেও অনেকটুকু কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন। এই পুরো এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যাওয়াটা
একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে 2025 সালে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে এই ধরনের প্রম্পটিং ব্যবহার করে বিজনেসের বিভিন্ন রোলে এমপ্লয়ীদেরকে কাজ করার সম্ভাবনাটা অনেক বেশি। মানে আমি সেফটি মেনটেন করার জন্য কথাটা এভাবে বললাম, তবে অবশ্যই আপনি দেখবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে যারা যত ভালো করছে তারা তাদের ক্যারিয়ারে আরও ইমপ্রুভ করবেন। এর কারণটাও খুবই সিম্পল। আমরা অ্যাজ আ হিউম্যান বিইং একটা লিমিটেড মেমোরি নিয়ে কাজ করি। মেশিনের মেমোরি আমাদের চাইতে বেশি, সে বেশি তথ্য স্টোর করে একই সময়ে, অর্থাৎ অল্প সময়ে সে অনেক বেশি তথ্য রিট্রিভ করে বা রিকল করতে পারে। আরও একটা বিষয় হচ্ছে যে এই ধরনের এলএলএম আমরা যত বিষয়ে পড়াশোনা করেছি তার চাইতে বেশি বিষয়ে পড়াশোনা করে বসে আছে, তাকে অনেক তথ্য দেয়া হয়েছে। সেই তথ্য ব্যবহার করে সে যখন আমাদেরকে কোনো তথ্য দেয়, তখন আমরা নিজেরা মাথা খাটিয়ে যতটুকু একটা রিপোর্ট বা যতটুকু একটা ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারতাম, তার চাইতে আরও ইমপ্রুভড একটা সিচুয়েশন তার চাইতে আরও ইমপ্রুভড একটা রিপোর্ট সে তৈরি করতে পারে। কিন্তু তার মানে এই না যে সে যেটা তৈরি করছে এটা ফাইনালি অ্যাপ্রুভড হওয়ার বা পাবলিশড হওয়ার যোগ্য, কারণ ওখানে অবশ্যই কিছু না কিছু জায়গায় ভুল থাকতে পারে, কমিউনিকেশনে প্রবলেম থাকতে পারে, কিংবা খুবই মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে যেতে পারে। সো ওইখানে হিউম্যান রিভিউইংটা লাগবে। তাই যারা ক্যারিয়ারে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করছেন, এক হচ্ছে তারা বেটার ইনফরমেশন পাচ্ছেন কম সময়ের মধ্যে, এবং দুই হচ্ছে মেশিনকে দিয়ে শুরুতেই একটা ভালো ড্রাফট তৈরি করানোর পরে তারা সেই ড্রাফটটাকে ইমপ্রুভ করে ফেললে সেটার একটা নন এআই ইউজিং এমপ্লয়ির চাইতে বেটার আউটপুটে পরিণত হয়। এবং আরও একটা মজার জিনিস আপনাকে আমরা বলে দিয়েছি বা আবার বলছি যে এই রুব্রিকের যে আইটেমগুলো আপনি একটা একটা করে সেগমেন্ট চ্যাটজিপিটিকে দিয়ে ঠিক এই কোয়েশ্চেনটাই করতে পারেন যে এই আইডিয়াটা ইম্প্যাক্টফুল কতটুকু, এটাকে কি আরও ইম্প্যাক্টফুল করা যায়। তখন চ্যাটজিপিটি আপনাকে কিছু অ্যান্সার দিবে। আপনি ডিপসিকেও করতে পারেন, আমি চ্যাটজিপিটি বলছি কারণ ওটাতেই আমার শুরু থেকে কাজ করা হয়েছে। বাট এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন আছে, এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনি চ্যাটজিপিটিকে দিয়ে এবং আপনি কি লিখেছেন চ্যাটজিপিটিকে দিয়ে একটা ইনিশিয়াল জাজমেন্ট আপনি নিজেই করিয়ে নিতে পারছেন। তো আমাদের হ্যাকাথনের জন্য হয়তো এত ডিটেইলে সবাই যাবেন না, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যখন সত্যিকারের বিজনেস করছেন, সেটা নিজের বিজনেস হোক কিংবা আপনি যখন কোনো বিজনেসের হয়ে এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, তখন তো আপনি রিয়েল মানি নিয়ে ডিল করছেন, তখন আপনি রিয়েল ফিউচার নিয়ে ডিল করছেন। আপনার প্রোডাক্ট যদি সাকসেসফুল হয়, আপনার প্রমোশন হওয়ার চান্স বেড়ে যায়, আপনার স্যালারি বাড়ার চান্স বেড়ে যায় এবং আরও অনেক মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হয়। সো ওই ক্ষেত্রে যখন কেউ এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে কাজ করেন যে তার আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে এই ধরনের এআই টুল ব্যবহার করেন, সেটাকে রিভিউ করেন এবং নিজের আইডিয়াগুলোকে আবার এআই টুল দিয়ে আরেকবার জাজ করিয়ে নেন, তখন ফাইনাল আউটপুটটা ডেফিনেটলি রিয়েল ওয়ার্ল্ডে অনেক স্ট্রং একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারে, অনেক স্ট্রং একটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। সো এই যে প্রসেসটার মধ্যে দিয়ে আপনি যাবেন এই হ্যাকাথনটায় পার্টিসিপেট করলে, সেই প্রসেসটা আপনাকে ডেফিনেটলি একটা নন এআই ইউজারের চাইতে আরেকটু অ্যাডভান্স জায়গায় নিয়ে যাবে। আপনি কতটা বেশি ইউজ করবেন এবং আপনার লার্নিংটা আপনি কত বেশি মনে রাখবেন, সেটার উপর নির্ভর করবে যে আপনি কত বেশি অ্যাজ এ পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড অফ বিজনেস ইমপ্রুভ করবেন, অর অ্যাজ এ প্রবলেম সলভার আপনার ক্যাপাসিটিটা কতটুকু বাড়বে। দ্যাট ইজ অন ইউ। আর এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে আপনার সামনে আশা করি এটা ক্লিয়ার হবে যে একটা প্রবলেমকে কিভাবে ব্যাখ্যা করে সেটাকে সলিউশনের জায়গাতে ধাপে ধাপে নিয়ে যেতে হয় এবং রিস্ক অ্যাসেস করে কিভাবে সেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি, সে বিষয়ে আপনার ধারণাটা আরও শক্ত হয়। তো এই ছিল ফার্স্ট রাউন্ডের ডকুমেন্টের তৈরির ব্যাপারে সমস্ত
ইনস্ট্রাকশন। এই কম্পিটিশনে জিততে চাইলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার আইডিয়ার এথিক্যাল ইমপ্লিকেশনের জায়গাটা যাতে ভালো থাকে, কারণ আমরা এথিক্যালি রেসপন্সিবল এআই সলিউশনের দিকে মনোযোগ দিচ্ছি। এর মূল কারণ হচ্ছে ঠিকভাবে এআই ব্যবহার না করলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক যেরকম একটা ছুরি দিয়ে কোনো কিছু খাবার জন্যে সেই ফলমূল বা শাকসবজি কাটা যায়, আবার সেই ছুরি দিয়ে কাউকে আঘাতও করা যায়, ছুরি দিয়ে ছিনতাইও করা যায়। তো আমরা কিভাবে এআই ব্যবহার করব সেটা ঠিক এভাবেই ইম্পর্ট্যান্ট, এবং এটা আরও বেশি ক্রিটিক্যাল কারণ যেহেতু এখন সব কিছু ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালি কানেক্টেড, এআই দিয়ে নিয়ে আসা চেঞ্জ বা এআই দিয়ে তৈরি করা সলিউশন খুব কম সময়ের মধ্যে অনেকের কাছে চলে যেতে পারে এবং অনেক ধরনের কনফিউশন কিংবা অর্থনৈতিক ক্ষতির তৈরি করতে পারে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাকরির বাজারে এআই আসার কারণে যদি মানুষের চাকরির সংখ্যা কমে যায়, তাহলে সেটা দেশের অর্থনীতি এবং শান্তি শৃঙ্খলার জন্যও যথেষ্ট পরিমাণে বিশৃঙ্খলা তৈরি করবে। সমাজে এআই ভুলভাবে ব্যবহার করা হলে ফেক নিউজ তৈরি করাতে কিংবা মিসইনফরমেশন ছড়াতে কিংবা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার ক্ষেত্রেও এআই টুল ব্যবহার করলে সেটাও সমাজকে অনেক পিছিয়ে নিয়ে যাবে। তাই এথিক্যালি রেসপন্সিবল সলিউশন ডেভেলপ করাটা বাংলাদেশের জন্য অবশ্যই দরকার। একই সাথে বিশ্বের যে উন্নত দেশগুলো আছে তাদের সাথে যদি বাংলাদেশ তাল মিলিয়ে কাজ করতে চায়, তাদের সাথে যদি পার্টনারশিপ করতে চায় কিংবা তাদের ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশ চায়, তাহলে বাংলাদেশকে এথিক্যালি রেসপন্সিবল সলিউশনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ তারাও সেইভাবেই ভাবছেন। তো এই ছিল এই ভিডিওর সমস্ত কথাবার্তা এবং আপনাদের জন্য রাউন্ড 1 ক্লিয়ার করার ইনস্ট্রাকশন। এছাড়াও ওভারঅল আমি যা বললাম এটা রাউন্ড 2 এর ক্ষেত্রেও কিছুটা অ্যাপ্লিকেবল হবে এথিক্যালি ব্যাপারটা। আর রাউন্ড 2তে কী করতে হবে সেটা যারা রাউন্ড 2তে কোয়ালিফাই করবেন সেই টিমগুলোকে আমরা আলাদাভাবে ব্রিফ করে দিব এবং সেখান থেকে আসলে প্রোটোটাইপ করার ফেজটা শুরু হবে। Thank you so much for watching this video and wishing you all the best. সো এখন আপনারা জেনে গেলেন যে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করার জন্য ডকুমেন্টটা কিভাবে রেডি করতে হবে। নাও দ্য নেক্সট মুভ ইজ আপ টু ইউ। You need to register to this competition and then give your best to create an amazing project plan for the first round.